দেশে ফিরতে আজ লন্ডন ছাড়বেন তারেক রহমান। নিশ্ছিদ্র নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর কয়েক হাজার সদস্য। জটিল ঘেরাটোপে ঢাকা দিল্লি সম্পর্ক, আবার উগ্রবাদীদের বিক্ষোভ, বাংলাদেশের হাই কমিশনারকে ফের তলব। সন্ত্রাসীদের অবাধ বিচরণ ক্ষেত্র সিএমপির উত্তর জোন দমনে তেমন উদ্যোগ নেই পুলিশের, আতঙ্কে চট্টগ্রামবাসী। তুরস্কের আঙ্কারার কাছে বিমান বিধ্বস্তে লিবিয়ার সেনাপ্রধান সহ নিহত 5, প্রেসিডেন্ট কাউন্সিলের শোক। দেড় যুগ পর মাতৃভূমিতে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যুক্তরাজ্য সময় বুধবার সন্ধ্যায় লন্ডন ছাড়বেন তিনি। সব ঠিক থাকলে বৃহস্পতিবার দুপুর নাগাদ পা রাখবেন দেশের মাটিতে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে স্মরণকালের সবচেয়ে বড় সংবর্ধনা দিতে প্রস্তুত বিএনপি। দলটির আশা, সেদিন 50 লাখের বেশি নেতাকর্মী জমায়েত হবে ঢাকায়। শাহনেজ বাবলু রিপোর্ট। কবে দেশে ফিরবেন তারেক রহমান? 5 আগস্টের পর থেকে এ নিয়ে জল্পনা কল্পনার শেষ ছিল না। অবশেষে সব সংশয়ের অবসান ঘটিয়ে মাতৃভূমিতে ফিরছেন বিএনপির কাণ্ডারি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে 24 ডিসেম্বর সন্ধ্যায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে রওনা হওয়ার কথা তারেক রহমানের। সব ঠিক থাকলে 25 ডিসেম্বর দুপুর 12টা নাগাদ প্রায় দেড় যুগ পর দেশে পা রাখবেন তিনি। সাথে থাকবেন স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান। বিমানবন্দর থেকে সরাসরি পূর্বাচলে যাবেন তারেক রহমান। সেখানেই তাকে স্মরণকালের স্মরণীয় সংবর্ধনার প্রস্তুতি নিচ্ছে বিএনপি। 300 ফিট এলাকায় চলছে মঞ্চ তৈরির কাজ। আগামী পরশুদিন উনি আসবেন। আজকেই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জেলা থেকে লোক আসা শুরু হয়েছে। তো সুতরাং 25 তারিখে এখানে মানে মানুষের মহামিলন এবং মহামেলায় পরিণত হবে, এই ব্যাপারে আমরা নিশ্চিত। ব্যাপক জনসমাগম সেদিন হবে। বিএনপি নেতাদের প্রত্যাশা, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে সুসংহত হবে দেশের গণতান্ত্রিক যাত্রা, কাটবে রাজনীতির মাঠের বহু অনিশ্চয়তা। হাদির মৃত্যুর পর সব মানুষই কিছুটা আতঙ্কিত হয়ে পড়েছে। তবে এগুলোকে পাত্তা দিলে তো কেউ রাজনীতি করতে পারবে না এই দেশে। জনগণের যিনি নেতা হবেন এসব কিছু মেনে নিয়েই, মাথায় নিয়েই তাকে বিপদ সংকুল পথ পাড়ি দিতে হবে গণতন্ত্রের উত্তরণের জন্যে। আমার মনে হয় যে বিএনপির মতো এত বিশাল একটি দল, এত জনসমর্থন পুষ্ট একটি দল, তারা এই সকল হুমকি সহজেই তারা মোকাবেলা করতে সক্ষম হবে। এবং তারেক রহমান আমার ধারণা এই দেশে সম্পূর্ণ নিরাপদ থাকবেন, জনগণই তাকে নিরাপত্তা দেবে। সংবর্ধনা শেষে মা খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যাবেন তারেক রহমান। পরে রাজধানীর গুলশান এভিনিউর 196 নম্বর বাসায় উঠবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা। তারেক রহমানকে স্বাগত জানাতে স্মরণকালের সবচেয়ে বড় গণসংবর্ধনার প্রস্তুতি বিএনপির। এ নিয়ে আরও খবর জানবো। রাজধানীর পূর্বাচলে জুলাই 36 এক্সপ্রেসওয়ে থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মুহাজির হক। মুহাজির, কি অবস্থা? গণসংবর্ধনার প্রস্তুতি কেমন দেখছেন? সব মিলিয়ে একটু জানাবেন। মিলা, ব্যাপক আসলে আমরা রাতভর ছিলাম, আমরা রাতেও দেখেছি। আজকের ভীষণ শীত ছিল রাজধানী ঢাকায়, এবং সেই শীত উপেক্ষা করেই কিন্তু বিএনপির নেতা কর্মী সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু এই পূর্বাচলের যে জুলাই 36 এক্সপ্রেসওয়ে অর্থাৎ 300 ফিট এলাকা নামে যেটা আসলে পরিচিত, সেখানে আমরা দেখেছি তাদের অবস্থান। এবং আপনারা আমার সাথেই আশেপাশে দেখতে পাচ্ছেন যে যারা রয়েছেন তারা সবাই কিন্তু উচ্ছ্বসিত। তাদের সবার মাঝে কিন্তু একটা উদ্দীপনা কাজ করছে যে দীর্ঘ 17 বছরের অপেক্ষার অবসান, এবং বলা যায় যে প্রায় দেড় যুগেরও বেশি সময় ধরে তিনি নির্বাসিত জীবন পার করছেন, এবং অবশেষে তিনি আসলে তার নিজের জন্মভূমি তিনি আসছেন। এবং এটাকে নিয়ে কিন্তু ব্যাপক প্রস্তুতি, এবং এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মঞ্চের যে কাজ প্রস্তুতি প্রায় শেষ। এখন শুধু শেষ সময়ের আনুষ্ঠানিকতা। আমরা দেখতে পাচ্ছি যে এখানে সারা দেশের নানা প্রান্ত থেকে মানুষরা এসেছেন, যারা
বিএনপির সাথে জড়িত তারা আসছেন এবং আমরা রাতেও দেখেছিলাম এবং জানাচ্ছিলাম যে এখানে আয়োজনটা আসলে তারা স্মরণীয় করে রাখতে কোনো কিছুরই আসলে কমতি রাখছেন না। এবং আমরা গতকালই কিন্তু দেখেছি বিএনপির হাইকমান্ডের প্রত্যাশা যে এই আগামীকাল অর্থাৎ আগামীকাল কিন্তু প্রায় 50 লাখ মানুষের প্রত্যাশা তারা করছেন এখানে হবে। এবং আপনারা এরই মধ্যে জেনে গিয়েছেন যে তারেক রহমান আসতে আসতে বেলা 12টা বাজতে পারে এবং তিনি এসেই এই পূর্বাচলের যে এক্সপ্রেসওয়ে তিনি এই গণসংবর্ধনায় অংশ নেবেন এবং সবাইকে স্বাগত জানাবেন এবং এটি শেষ করার পর তিনি তার মায়ের কাছে ফিরে যাবেন। মিলা আছি পুরো দিন এবং জানাবো হয়তো বা আরও খবরাখবর আপনার মাধ্যমে। এই ছিল এখন পর্যন্ত আমার কাছ থেকে। জি মহাজির, আপনি থাকবেন আমাদের সাথে, আমরা পরবর্তীতে আবার যুক্ত হব। দর্শক, পূর্বাচলের জুলাই 36 এক্সপ্রেসওয়ে থেকে মহাজির হক আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। থাকতে পারে এসএসএফ, পাচ্ছেন বুলেট প্রুফ গাড়ি। এছাড়া সিএসএফ ও গোয়েন্দা বাহিনীর নজরদারিতে নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে রাজধানী। ডিএমপি প্রায় 4000 আইনশৃঙ্খলা বাহিনী ওই দিন রাজধানীতে নিরাপত্তার দায়িত্বে থাকবেন। ফয়সাল হোসেনের রিপোর্ট। প্রায় 1.5 যুগ পর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে ইতিহাসের সর্ববৃহৎ জনসমাগমের প্রস্তুতি বিএনপির। তবে যেই নিরাপত্তার ইস্যুতে শঙ্কা, সংশয়ের 5 আগস্টের এতদিন পরও তিনি ফেরেননি দেশে, প্রশ্ন হলো তা নিশ্চিত করা গেল কতটা। আইনশৃঙ্খলা বাহিনী বলছে এয়ারপোর্ট থেকে 300 ফিট হয়ে এবার কেয়ারের সামনের সড়ক পর্যন্ত পুলিশ, এপিবিএন ও গোয়েন্দা সহ 4000 সদস্য দায়িত্ব পালন করবেন। শুধু পূর্বাচলের 300 ফিটের সমাবেশস্থলেই মোতায়েন থাকবে 2000। আমাদের যে নিরাপত্তা ব্যবস্থা এয়ারপোর্ট থেকে গুলশান অথবা ইভার কেয়ার যেখানেই উনি যায় পুরো রাস্তার মধ্যে প্রোটেকশন থাকবে, বোথ ইউনিফর্মে এবং সাদা পোশাকে। আমাদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে। এছাড়াও ওনার গাড়ি বহরের সাথে সামনে পিছনে আমাদের পুলিশি প্রোটেকশন ব্যবস্থা থাকবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন হতে পারে এসএসএফ। এছাড়াও থাকবে চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স সিএসএফ সদস্যরা। প্রস্তুত করা হয়েছে ব্যক্তিগত বুলেট প্রুফ ল্যান্ড ক্রুজার গাড়িটিও। পাশাপাশি বিমানবন্দর থেকে বিএনপির সিনিয়র নেতাদের জন্য রাখা হয়েছে বুলেট প্রুফ বাস। আমরা সবকিছু বিবেচনা রেখেই যে বিপুল জনসমাগম, তারপরে অন্যান্য যে বিষয়াদি, ট্রাফিক ব্যবস্থাপনা সব মাথায় রেখে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য থাকবে। প্রয়োজন অনুযায়ী আমাদের যে যদি কোনো ডাইভারশন দরকার হয় সেটা আমরা নগরবাসীকে জানিয়ে দেব। 25 ডিসেম্বর অন্যান্য যাত্রীদের ভোগান্তি এড়াতে বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা বাহিনীগুলোর সাথে বৈঠক করেছে ডিএমপি। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা। এদিকে তারেক রহমানের জন্য লন্ডনের হিথ্রো বিমানবন্দর পর্যন্ত থাকছে বিএনপির নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা। দলটির নেতাকর্মীরা বলছেন যুক্তরাজ্যে নিরাপত্তা শঙ্কা নেই। তারা চান বাংলাদেশে যেন তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নেয় সরকার। লন্ডন থেকে লিপটন কুমারের রিপোর্ট। আগামী 25 তারিখে ইনশাল্লাহ আমি দেশে চলে যাচ্ছি। গেল 16 ডিসেম্বর দেশে ফেরার তারিখ ঘোষণা করেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যদিও এরপর থেকেই একের পর এক সহিংস ঘটনায় উত্তাল বাংলাদেশ। এসবের মধ্যেই আলোচনায় আসে তারেক রহমানকে বহনকারী উড়োজাহাজের 2 ক্রু পরিবর্তনের খবর। দেশের সব ঘটনায় নজর রাখছেন যুক্তরাজ্যের বিএনপি নেতাকর্মীরাও। তারা বলছেন যুক্তরাজ্য তারেক রহমানের জন্য নিরাপদ। লন্ডনের বাসা থেকে হিথ্রো বিমানবন্দর পর্যন্ত তার বাড়তি নিরাপত্তার দরকার নেই। ইনশাল্লাহ এই যুক্তরাজ্যে কোনো নিরাপত্তার প্রয়োজন উনি অনুভব করেননি। সেই জন্য আমরা মনে করি অত্যন্ত শান্তিপূর্ণভাবে স্বাভাবিক প্রক্রিয়ায় উনি 24 তারিখে নির্ধারিত ফ্লাইটে অবতরণ যাত্রা করবেন। আমাদের নেতা আগামী 24 তারিখ বাংলাদেশে যাবেন। আমি দেশবাসী সহ সবার কাছে দোয়া চাইব যেন উনি সহি সালামতে সেফলি বাংলাদেশে যেতে পারেন। বিএনপি নেতাকর্মীদের মতে দেশের মানুষ তারেক রহমানের পাশে আছেন। সরকারের দায়িত্ব ফেরার পর তারেক রহমানের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা। সর্বোচ্চ নিরাপত্তা গ্রহণ করার জন্য বর্তমান সরকারের প্রতি আমি আহ্বান জানাই এবং এর কোনো ব্যত্যয় ঘটলে দেশের জনগণ এটা কোনোভাবেই ভালো চোখে ভালোভাবে গ্রহণ করবেন। উনি আমাদের দেশে যাচ্ছেন এবং দেশের যে আজকে যে দেশের অবস্থা, এই অবস্থা থেকে দেশকে একটি ভালো জায়গায় নিয়ে যাবে। অবভিয়াসলি মানুষ ঠান্ডা হবে, ঢাকায় যাবে, সিলেটে যাবে, চতুর্দিকে থাকবে মানুষ, যার যার অবস্থান থেকে দোয়া করবে, রিসিভ করবে, স্লোগান দিবে।
দেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি কিংবা বিপ্লবী সরকার গঠনের তোড়জোড় সবকিছুর মীমাংসা আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে সম্ভব হবে বলে বিশ্বাস যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীদের। লিপ্টন কুমার, চ্যানেল 24, লন্ডন। নয়াদিল্লি আর কলকাতায় বাংলাদেশের মিশন এলাকায় আবারও বিক্ষোভ করেছে হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরা। তবে কড়া পুলিশি পাহারায় কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়নি। কলকাতায় বিক্ষোভকারীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে লাঠিচার্জ করে পুলিশ। উদ্ভূত পরিস্থিতিতে ফের ভারতের হাই কমিশনারকে তলব করা হয়। এদিকে দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে ফের তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। চায়ের আমন্ত্রণ দিয়ে মঙ্গলবার বিকেলে তাকে ডেকে পাঠানো হয়। গেল বছর জুলাই অভ্যুত্থানের পর ঢাকা দিল্লি সম্পর্কের টানাপোড়েন কূটনৈতিক পর্যায়ে ছিল, কিন্তু সাম্প্রতিক নানা ঘটনার উত্তাপ কূটনীতির অঙ্গন থেকে রাজপথে গড়িয়েছে। দিনভর দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের কাছে বিক্ষোভ করেছে বিশ্ব হিন্দু পরিষদ, ভিএইচপি এবং বজরং দলের কর্মীরা। ভালুকায় পোশাক কারখানা শ্রমিক দীপুচন্দ্র দাসকে পিটিয়ে হত্যার প্রতিবাদ জানায় বিক্ষোভকারীরা। এই কর্মসূচি ঘিরে দিল্লি কূটনীতিক পাড়ায় দেখা দেয় উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় নিরাপত্তা বাহিনীর বাড়তি সদস্য ও ব্যারিকেডও। একই অবস্থা সৃষ্টি হয় কলকাতার বাংলাদেশ হাইকমিশনের সামনেও। বেগবাগান এলাকায় ভিএইচপি, হিন্দু জাগরণ মঞ্চ সহ একাধিক সংগঠন মিছিল করে হাইকমিশনের দিকে যাওয়ার চেষ্টা করে। বাধা দেয় পুলিশ, করা হয় লাঠিচার্জ। এদিকে 20 ডিসেম্বর নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন এবং বাসভবনের বাইরে সংঘটিত ঘটনায় উদ্বেগ জানিয়ে ফের ঢাকায় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করা হয়। 10 দিনের মধ্যে দ্বিতীয়বার ডাকা হলো ভারতের দূতকে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলছে, ভারত আশ্বাস দিয়েছে বাংলাদেশ হাইকমিশনের জরুরি নিরাপত্তা বাড়ানোর। এ সময় ভারতের পক্ষ থেকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বাংলাদেশ আশা করে এই প্রতিশ্রুতি দ্রুত কার্যকর পদক্ষেপে প্রতিফলিত হবে। ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে সচিবালয়ে কথা বলেছেন অর্থ উপদেষ্টাও। তিনি জানান, সম্পর্ক উন্নয়নে নানামুখী তৎপরতা চলছে। চিফ অ্যাডভাইজার সাহেব কথা বলছে, ওনার তো বন্ধু বান্ধব আছেন যাদের সাথে ভারতের গভীর সম্পর্ক, সর্বজনা ভারতের সাথে না আছে, যারা সম্পৃক্ত আছে ভারতের সাথে, তো আদার কান্ট্রি না। সে রাজনীতিটা খুব কাজ হচ্ছে, অথবা একটু পরে জানতে পারবেন ভারতের ব্যাপারে। আমাদের চিফ অ্যাডভাইজার রিচড আউট, উনি থাকা তো ডিটেল বলা যাবে না। আমি কথা বলেছি নিজে ভারতের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ, আমি তো চিনি ওকে। সে বললেন, না স্যার, আমরা উই আর ট্রাইং হার্ড। মানে চ্যানেল 24, ঢাকা। চাঁদাবাজি, দখলবাজি আর একের পর এক অস্ত্র নিয়ে প্রকাশ্যে মহড়া, সব মিলিয়ে সিএমপির উত্তর জোন এখন সন্ত্রাসীদের অবাধ বিচরণ ক্ষেত্র। চট্টগ্রাম নগরীতে সক্রিয় শীর্ষ সন্ত্রাসীদের বেশিরভাগই দাপিয়ে বেড়াচ্ছে এখানে। এতে মানুষ আতঙ্কে থাকলেও রুটিন কিছু কাজ ছাড়া সন্ত্রাসীদের দমনে বিশেষ কোনো উদ্যোগ নেই পুলিশের। ইবেন মিরের রিপোর্ট। গেল 14 ডিসেম্বর বাইজিদের কুলগাঁও এলাকায় এক যুবদল নেতার বাসার সামনে গিয়ে এলোপাতাড়ি গুলি করছে সন্ত্রাসীরা। একই দিনে চট্টগ্রাম নগরীর হামজারবাগে নির্মাণাধীন একটি ভবনে চাঁদার দাবিতে অস্ত্র হাতে একই সন্ত্রাসী গ্রুপ। চাঁদা না পেয়ে করছে গুলি, এক পর্যায়ে বন্ধ করে দেয়া হয় কাজ। অভিযোগ, এসব সন্ত্রাসী ছোট সাজ্জাদ বাহিনীর সদস্য। তবে ভুক্তভোগীরা কেউ ভয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি, মুখ খুলতে রাজি নয় স্থানীয়রাও। সন্ত্রাসীদের এমন দাপটে এক প্রকার উদ্বেগ আতঙ্ক নিয়ে কাটছে বাইজিদ ও পাঁচলাইশ এলাকার বাসিন্দাদের। আমি আমার মোবাইল মোবাইলটা আমার দিয়ে আমার এখানে বসে থাকি, শুনতেছি, দেখতেছি, সুখে কি সুখ আছে চাই দরকার। আমরা তো কোনো প্রতিবাদ করতে পারতেছি না। সোনার বাংলাদেশ বলতেছে মুখে, 5 তারিখের পর স্বাধীন করছে, এরাও বলতেছে এটা। এখন এরা আমাদের স্বাধীনতা কাড়ে নিচ্ছে। ফোনে তো অব্যাহত হুমকি ধুমকি আছে, প্রতিনিয়ত দিচ্ছে, মানে ওদেরকে টাকা দিতে হবে, না এটা কাজ চালু করা যাবে না। ওই দিন ওরা সিএনজি করে যাওয়ার সময় রানিং, আমি রাস্তার পাশে দাঁড়ানো ছিলাম, আমাকে পিস্তল দেখে আমাকে অত হুমকি দিয়ে গেছে। চট্টগ্রাম নগরে এই মুহূর্তে সবচেয়ে অপরাধ প্রবণ এলাকা সিএমপির উত্তর জোন। চাঁদাবাজি, দখলবাজি, খুন, অপহরণ, ছিনতাই এমন কোনো কাজ নেই যা হচ্ছে না এই জোনে। নির্বাচন সামনে রেখে যা আরও বেড়েছে। যে আইন শৃঙ্খলা বাহিনী
এখনো পর্যন্ত কার্যকরভাবে অস্ত্র উদ্ধারের জন্য কোনো আন্তরিকতা প্রদর্শন করে নাই, আন্তরিকভাবে চিরুনি অপারেশন চালিয়ে অস্ত্র উদ্ধার করে নাই। কেন সেটা রহস্যজনক, এখনো সময় আছে। অভিযোগ, কোনো ঘটনা ঘটলে গতানুগতিক তৎপরতা ছাড়া সন্ত্রাসীদের দমনে বিশেষ কোনো উদ্যোগী নেই সিএমপির এই জোনে। যদিও নিজেদের চেষ্টার কমতি নেই বলে দাবি আইন শৃঙ্খলা বাহিনীর। আমজারবাগে ওরা 3 জন অস্ত্র নিয়ে ভয়ভীতি প্রদর্শন করছিল। ওখান থেকে আমাদের 5 থানার টিম 9 রাউন্ড শটগানের অ্যামুনিশন এবং 12 রাউন্ড পিস্তলের গুলি সহকারে তাকে অ্যারেস্ট করছে। আমাদের অস্ত্র উদ্ধার এবং মাদক বিরোধী নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং সামনে নির্বাচনকে কেন্দ্র করে আমাদের আরো অভিযান আরো তোড়জোড় করব। গেল বছরে 5 আগস্ট পরবর্তী সময়ে সক্রিয় 5টি শীর্ষ সন্ত্রাসী বাহিনীর তৎপরতাও সিএমপির উত্তর জোন কেন্দ্রিক। যাদের হাতে ভয়ঙ্কর সব অস্ত্র থাকলেও তাও উদ্ধার হয়নি। ইবেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম। ক্ষমতায় গেলে আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর সবচেয়ে বেশি গুরুত্ব দেবে বিএনপি, জামায়াত ও এনসিপি। টেলিস্টার আয়োজিত নির্বাচনী সংলাপে একথা জানান দলগুলোর প্রতিনিধিরা। এছাড়া দুর্নীতিমুক্ত দেশ গঠন ও জনগণের মৌলিক অধিকারের উপরও জোর দেন তারা। ডেইলি স্টার আয়োজিত নির্বাচনী সংলাপ, আপনার দল, ভোটারের প্রশ্ন শিরোনামে এই আয়োজনে অংশ নেয় 4টি রাজনৈতিক দল ও সাধারণ ভোটাররা। দুর্নীতি দমন, সুশাসন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিকে বর্তমান সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করে নির্বাচনী অঙ্গীকার তুলে ধরে রাজনৈতিক দলগুলো। জামায়াতের প্রতিনিধি বলেন, ক্ষমতায় গেলে দুর্নীতি চিরতরে বিদায় করতে চায় তার দল। প্রায় অভিন্ন চিন্তা এনসিপিরও। তবে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে অগ্রাধিকার দেবে দলটি। আমরা বাংলাদেশকে এমনভাবে গড়তে চাই যেখানে দুর্নীতি চিরবিদায় হবে, যেখানে দুর্বৃত্তায়ন বিদায় হবে, সন্ত্রাস বিদায় হবে, আইন শৃঙ্খলাকে আমরা নতুনভাবে ঢেলে সাজাতে চাই। ফ্যাসিবাদী একটা ব্যবস্থার মধ্য দিয়ে বাংলাদেশ বিগত 16 বছর গিয়েছে, সেটা সম্পূর্ণরূপে বিলোপ করে আমরা একটা নতুন গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা, অর্থাৎ একটা নতুন সামাজিক রাজনৈতিক চুক্তির কথাই আমরা বলেছিলাম গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে। সমাজের সব ক্ষেত্রেই বৈষম্যের অবসান চায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। আর শিক্ষা, স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত সহ অর্থনৈতিক স্থিতিশীলতায় অগ্রাধিকার দেবে বিএনপি। Decentralization of power, administration and political power, even the state apparatus, সেটাকে বিকেন্দ্রীভূত করতে হবে। আমরা অর্থনীতির জন্য একটা পরিকল্পনাগুলো আমরা নিয়েছি। এই পরিকল্পনাগুলো বাংলাদেশে নিশ্চয়ই আমরা করি যে ক্রাইসিসটা কাটিয়ে উঠে আমরা একটা এমন একটা জায়গায় যেতে পারবো। এটা আমি জানি একদিনে সম্ভব নয়, দুদিনে সম্ভব নয়, কিন্তু 5 বছরে আমরা পর্যায়ক্রমে সেই জায়গায় পৌঁছতে পারবো, যে জায়গায় গিয়ে আমরা একটা স্থিতিশীল জায়গায় দাঁড়াতে পারবো। সাম্প্রদায়িক সম্প্রীতি, নারী অধিকার ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় নিজ নিজ দলের প্রতিশ্রুতিও তুলে ধরেন রাজনৈতিক দলগুলো। এই অবস্থা থেকে ফিরিয়ে আসার যে সুযোগ সৃষ্টি। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা। শরীফ ওসমান হাদি হত্যায় জড়িতদের বিচার দাবিতে শুক্রবার থেকে লাগাতার কর্মসূচির ঘোষণা দিল ইনকিলাব মঞ্চ। সেই সাথে আজ ও কাল সারা দেশে গ্রাফিতি ও দেয়াল লিখনের আহ্বান তাদের। এদিন শহীদি শপথ নেন হাদির অনুসারীরা। এ সময় ওসমান হাদির ভাই বলেন, হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার না করলে দায় এড়াতে পারবে না সরকার। কোটি মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে শরীফ ওসমান হাদিকে বিরচিত বিদায় দিল যে জাতি, তারই হত্যার বিচারের দাবিতে রাজপথে বিক্ষুব্ধ সহযোদ্ধা, পরিবার ও অনুরাগীরা। শহীদ ওসমান হাদির রক্তের শপথ ঘোষণা অনুযায়ী এদিন জাতীয় জাদুঘরের সামনে নিলেন শহীদি শপথ। জোরালো কণ্ঠে জানান দিলেন, দ্রুত বিচার, গুম, খুন ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়ার পাশাপাশি জবাবদিহির রাষ্ট্র গঠনে সক্রিয় থাকবেন তারা। দ্রুততম ও দৃষ্টান্তমূলক বিচার আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব। এ সময় আগামী 2 দিনের কর্মসূচি ঘোষণা করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। সারা দেশে গ্রাফিতি ও দেয়াল লিখনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও হাদির বাণী ও সংগ্রাম ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। আগামী 25 তারিখের পরে আমরা বাংলাদেশের লাগাতার কর্মসূচি ঘোষণা করব এবং সারা দেশে সেই কর্মসূচি বাস্তবায়িত হবে।
টালবাহানা না করে দ্রুত সময়ে হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবি পুনর্ব্যক্ত করেন ওসমান হাদির বড় ভাই। গোটা খুনি চক্রকে জাতির সামনে উপস্থাপন করুন। জুলাই বিপ্লবের আগে যারা ক্ষমতাধর ছিলেন, যারা রাষ্ট্রকে নিজেদের মনে করতেন, তারা কিন্তু আজকে কেউই বাংলাদেশে নাই। ওসমান হাদির বিচার যদি না হয়, আপনারাও একদিনে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হবেন। 25 ডিসেম্বর তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে কঠোর কর্মসূচি দেয়া হয়নি জানিয়ে হাদির বিচার ও ইনসাফ প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকেও একাত্মতা প্রকাশের আহ্বান জানানো হয়। 25 তারিখে কোনো প্রোগ্রাম রাখি নাই। আদ্দিন সজীব, চ্যানেল 24, ঢাকা। জানাবো দেশের বাইরের খবর। তুরস্কের রাজধানী আঙ্কারার কাছে একটি ব্যক্তিগত বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার সেনাপ্রধান মোহাম্মদ আলী আহমেদ আল হাদ্দাদ সহ 5 জন নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন লিবিয়ার প্রধানমন্ত্রী আব্দুল হামিদ ডেবেইবা। মঙ্গলবার আঙ্কারার হাইমানা জেলার কেসিককাভা গ্রামে বিমানটির ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়। এক বিবৃতিতে এটিকে মর্মান্তিক দুর্ঘটনা হিসেবে আখ্যা দিয়েছেন লিবিয়ার প্রধানমন্ত্রী। পাশাপাশি নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেন ডেবেইবা। দুর্ঘটনায় লিবিয়ার সেনাপ্রধান সহ নিহত হয়েছেন দেশটির স্থলবাহিনীর কমান্ডার আলফিতুরি কারিবিল মিলিটারি ম্যানুফ্যাকচারিং অথরিটির পরিচালক মাহমুদ আল কাতাউরি সহ আরও 4 জন। আঙ্কারা থেকে লিবিয়া ফেরার পথে বিমানটি কন্ট্রোল রুম থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। হাইমানার আকাশসীমার উপর দিয়ে যাওয়ার সময় ডাসল্ট ফ্যালকন 50 মডেলের জেটটি জরুরি অবতরণের অনুরোধ করেছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেয়া এক পোস্টে কথা জানিয়েছেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী।